হ্যালো এভরিওয়ান, গত ক্লাসে আমি মেহেরগড় সভ্যতা এবং হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে প্রাচীন ভারতের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি ক্লাস 6-এর ছেলেমেয়েদের জন্য প্রযোজ্য, এছাড়া আপার প্রাইমারি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্য যে বেসিক কনসেপ্ট সেটি আশা করি আপনাদের এই ক্লাসের দ্বারা ক্লিয়ার হবে। এই বৈদিক সভ্যতার যদি সময়কাল আমরা দেখি তাহলে আমরা দেখব যে খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে 600 অব্দ অবধি। চলুন এবার ক্লাসটা আমরা শুরু করি। আজকে আমরা এই বৈদিক সভ্যতার ওপর যে মেন জিনিসগুলো আলোচনা করব সেটা একবার দেখে নিই। কী জিনিস? বৈদিক সভ্যতার পরিচয় এবং সময়কাল সম্পর্কে। দ্বিতীয়ত, ঋগ্বৈদিক যুগের যে সমাজ অর্থনীতি সেটি সম্পর্কে আলোচনা করব। বেদ ও বেদের শ্রেণীবিভাগ, পরবর্তী বৈদিক যুগ, ধর্ম, দেবদেবী ও যজ্ঞ, বর্ণ ও আশ্রম ব্যবস্থা, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করব এবং তারপরে আমরা একটি কুইক রিভিশন দিয়ে নেব। এই ছিল আমাদের সূচিপত্র। এরপর আসি বৈদিক সভ্যতার পরিচয় ও সময়কাল। বৈদিক সভ্যতার সময়কাল হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। কোথায় এই বৈদিক সভ্যতা গড়ে ওঠে? সিন্ধু গঙ্গা সমভূমি, যেটিকে আমরা সপ্ত সিন্ধু অঞ্চল বলছি, সেখানে এই বৈদিক সভ্যতা গড়ে ওঠে বা দেখতে পাওয়া যায়। এই বৈদিক সভ্যতা কাদের হাত ধরে এসেছিল? এদের জনগোষ্ঠী কারা ছিল? আর্যরা, ইন্ডো আরিয়ান বলা হচ্ছে ইংলিশে। এরা ছিল এই সভ্যতার স্রষ্টা। এই আর্য কথাটির মূল অর্থ হলো চাষ করা। এছাড়াও এই আর্য এক্সাম ভিত্তিতে যদি আমরা এক্সাম ইম্পর্টেন্স দেখি তাহলে আমরা দেখব এই আর্য কথার অর্থ হলো সম্ভ্রান্ত ব্যক্তি, উচ্চ বংশীয় ব্যক্তি বলা যেতে পারে। এই আর্য শব্দটি প্রথম পাওয়া যায় ভারতের ঋগ্বেদ থেকে এবং ইরানের আরেকটি গ্রন্থ যেটিকে আমরা জেন্দ আবেস্তা বলছি, সেই আবেস্তা গ্রন্থ থেকে আমরা পেয়ে থাকি। প্রথমে তারা সপ্তসিন্ধু অঞ্চলে এই আর্যরা বসবাস করে এবং এই সপ্তসিন্ধু অঞ্চলে যে আর্যদের বসবাস ছিল এই ধারণাটি দিচ্ছে কে? এসি দাস। এছাড়াও আর্যদের কিন্তু আদি বাসস্থান নিয়ে বিভিন্ন ঐতিহাসিক গোষ্ঠীদের মধ্যে অনেক কিন্তু বিতর্ক রয়েছে। এছাড়া পরবর্তীকালে গঙ্গা ও সমভূমিতে তাদের বাসস্থান ছড়িয়ে পড়ে। এই বৈদিক সভ্যতার প্রধান সূত্র কোথায়? না বেদাস, যেটি সংস্কৃত ভাষায় লেখা। এই বেদ কথাটি সংস্কৃত শব্দ বিদ থেকে এসেছে, অর্থাৎ বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। অবশ্যই আমরা আগেই আলোচনা করেছি হরপ্পা সভ্যতা সম্পর্কে, তাহলে এটি আমরা নিশ্চিন্তে বলতে পারি যে বৈদিক সভ্যতা এসেছে হরপ্পা সভ্যতার পর। একটি জিনিস আপনারা মনে রাখবেন যে হরপ্পা সভ্যতা ছিল নগর সভ্যতা এবং বৈদিক সভ্যতা কিন্তু গ্রামীণ সভ্যতা। বৈদিক সভ্যতা যেহেতু গ্রামীণ সভ্যতা, তাই এখানকার জীবিকা কী ছিল? না পশুপালন, কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য। এই বৈদিক সভ্যতাকে আবার আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। একটি ঋগ্বৈদিক যুগ, যেটি হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এবং একটি পরবর্তী বৈদিক যুগ যেটি হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে এই ছিল আমাদের বৈদিক সভ্যতার একটি মোটামুটি সময়কাল এবং বৈশিষ্ট্য। আমরা তাদের সময়কাল দেখলাম 1500 থেকে 600, অঞ্চল দেখলাম সপ্তসিন্ধু, আর্যরা এই বৈদিক সভ্যতা চালু করে, আর্য কথার অর্থ দেখলাম, বেদ বৈদিক সভ্যতার প্রধান সূত্র এবং কী জীবিকা তারা সেই সময় মানুষজনের ছিল সেটিও আমরা আলোচনা করলাম। এরপর আমরা ফিরে যাব বেদ ও বেদের শ্রেণী বিভাগে। 4 প্রকার বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদ হলো প্রাচীনতম বেদ, যেখানে 1028টি স্তোত্র বা মন্ত্র আছে। দেবতাদের প্রশংসা নিয়ে এই ঋগ্বেদ কিন্তু লেখা। এখানে 10টি মণ্ডল আছে, 1028টি স্তোত্র এবং 10টি মণ্ডল। সামবেদ হচ্ছে গানের সুর, সঙ্গীত সুর নিয়ে এই সামবেদ রচিত। যজ্ঞের গাওয়া যে মন্ত্র সেটি সামবেদ থেকেই পাওয়া যায়।
ভারতীয় সঙ্গীতের যে ভিত্তি এবং অধিকাংশ ঋগ্বেদ থেকে নেওয়ায় এই হচ্ছে সামবেদ। যজুর্বেদে সাধারণত যজ্ঞের যে নিয়মাবলী বিধি সেটি আছে যজুর্বেদে। যজুর্বেদকে দুই ভাগে ভাগ করা হয়, একটি কৃষ্ণ এবং একটি শুক্ল। এই কৃষ্ণ এবং শুক্ল অর্থাৎ যজুর্বেদ গদ্য ও পদ্য আকারে রচিত। সাধারণত যজুর্বেদ আমরা দেখেছি পুরোহিতদের পাঠ করতে, এটি ছিল পুরোহিতদের পাঠ্য। এরপর আসি অথর্ববেদ, সবচেয়ে পরের বেদ, অর্থাৎ জাদু, তন্ত্র, চিকিৎসা মন্ত্র, লোকজীবনের ছবি পাওয়া যায় এখানে, লোকজীবনের ছবি পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম যে জাদু, তন্ত্র, চিকিৎসাবিদ্যা, দর্শন ইত্যাদি আমরা অথর্ববেদে দেখতে পাই। ব্রহ্মবেদ নামেও এটি পরিচিত। তাহলে অথর্ববেদের আরেকটি নাম কি? ব্রহ্মবেদ। এরপর আসি ঋগ্বৈদিক যুগ, সমাজ ও অর্থনীতি, যেটি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ছিল, যার টাইমকার। সামাজিক কাঠামো, পরিবারই ছিল সমাজের মূল একক। এই পরিবারকে বলা হতো কিন্তু কুল। ঋগ্বৈদিক যুগে পরিবারকে বলা হতো কুল। তাই পরিবারের কর্তা যিনি ছিলেন, এটি পিতৃতান্ত্রিক সমাজ ছিল ঋগ্বৈদিক যুগে, এবং পরিবারের কর্তাকে বলা হতো গৃহপতি, কুলপতি বা কুলপা। এই যুগে সভা এবং সমিতি এই দুটি উল্লেখ আমরা পেয়ে থাকি। এই সময় তারা দুকুল নামে একটি মিহি রেশমের বস্ত্র পরিধান করত। দুকুল একটা রেশম বস্ত্র, একদম সূক্ষ্ম রেশম বস্ত্র। নারীদের শিক্ষার অধিকার ছিল, মানে অর্থাৎ এখানে অনেক বিদুষী নারীর পরিচয় আমরা পেয়ে থাকি। ঘোষা, অপালা, লোপামুদ্রা প্রমুখ ছিল, মানে নারীদের অবস্থান যথেষ্ট উন্নত ছিল ঋগ্বৈদিক যুগে। এ সময় বাল্যবিবাহ ছিল না এবং পর্দা প্রথাও ছিল না। বর্ণভেদ জন্মসূত্রে ছিল না, কিন্তু কর্মভিত্তিক আমরা বর্ণভেদ দেখতে পারি। অর্থনীতি বা জীবিকা কিভাবে তারা নির্বাহ করত? সেই সময় গোপালন করত, গরু চড়াতো বা গোপালন করত, এটি ছিল তাদের প্রধান জীবিকা। গাভীকে সেই সময় অঘ্ন বলা হতো, যাকে হত্যা করা যায় না, কিন্তু আমরা দেখি যে এখানে গোমাংস খাওয়ার কিন্তু প্রচলন ছিল। গরু ছিল বা গোধন ছিল তাদের সম্পদের মাপকাঠি। কৃষিকাজও প্রচলিত ছিল এই সময় ঋগ্বৈদিক যুগে। প্রধানত যবের ব্যবহার দেখা যায়। এছাড়া দুধ, ঘি, মাখন প্রভৃতি খাদ্য তারা খেত সেই সময়। এই সময় দুধ, ঘি, মাখন, আমরা যেহেতু গরুর পরিচয় পাচ্ছি, মানে গাভীর পরিচয় পাই, তো সেখানে আমরা অবশ্যই দুধ, ঘি, মাখন এটিকে আমরা সেখানকার খাবার তারা খাবে, এটা ধরে নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখেছি যে এখানে ধান এবং গমের কিন্তু বিশেষ উল্লেখ ছিল না ঋগ্বৈদিক যুগে। এখানে ধানকে বলা হতো ব্রীহি এবং গমকে বলা হতো গোধূম, এটা মনে রাখবে। বিনিময় প্রথা হতো, বাটার সিস্টেম ছিল, এবং এখানে যে বিনিময় প্রথা ছিল, টাকা পয়সার যে কয়েনগুলো ব্যবহার করা হতো, সেই নামগুলো কি ছিল? নিষ্ক এবং মনা। নিষ্ক এবং মনা ছিল এখানকার স্বর্ণ মুদ্রা, মানে বিনিময় প্রথার মেন যে মুদ্রা ছিল সেটি ছিল নিষ্ক এবং মনা। এছাড়া কাঠ, চামড়া এবং মৃৎশিল্প আমরা দেখতে পাই। যুদ্ধে রথের ব্যবহারও তারা করত। বর্ণ এবং আশ্রম ব্যবস্থা, আমরা 4টে আশ্রমের খোঁজ পেয়ে থাকি। এক হচ্ছে ব্রহ্মচর্য, যেটা ছাত্র জীবন, একদম গৃহশিক্ষকের কাছে ছেলেমেয়েরা গিয়ে পড়াশোনা করত একটা স্টেজ অবধি, একটা এজ অবধি। তারপরে তারা সেখান থেকে পড়াশোনা শেষ করে গার্হস্থ্য জীবন তারা পালন করত, যেটাকে বলা হচ্ছে মানে গার্হস্থ্য, ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ্য। এরপরে গার্হস্থ্য জীবনের পরে তারা বনে গিয়ে বনে সংসার ত্যাগ করে তারা বনে গিয়ে বসবাস করত, এটিকে আমরা বলছি বানপ্রস্থ। এবং তারপর আসছে সন্ন্যাস, মানে মোক্ষের যে সন্ধান সেটি তারা করছে। এবং বর্ণ ব্যবস্থাও ছিল 4টে, একটা হচ্ছে ব্রাহ্মণ, একটি হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কথিত আছে যে প্রজাপতি বলে একজন ঋষি ছিলেন, সেই ঋষির গা থেকে অনেক প্রজাপতি বেরিয়ে যাচ্ছিল, মানে উড়ে যাচ্ছিল।
তাই মুখ থেকে যে প্রজাপতিটি বেরিয়েছে, জন্ম নিয়েছে, সেখান থেকে নাকি ব্রাহ্মণের জন্ম। তারপরে এই বাহু থেকে যেটি বেরিয়েছে সেটি ক্ষত্রিয়, উরু থেকে যেটি বেরিয়েছে সেটি বৈশ্য, এবং একদম পা থেকে, পদযুগল থেকে যে প্রজাপতি নির্গত হয়েছে সেটি থেকে নাকি শূদ্রের জন্ম। এই ব্রাহ্মণ মানে নাম শুনে বুঝতে পারছো যে ব্রাহ্মণদের কাজ কি? ব্রাহ্মণদের হচ্ছে কাজ পুরোহিত, মানে পুজো আর্চা করা। এরা ছিলেন শিক্ষক এবং পুরোহিত। ক্ষত্রিয় আমরা জানি যারা যোদ্ধা, রাজা, তারা হচ্ছে ক্ষত্রিয়। বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করেন, কৃষক, তারা ছিলেন বৈশ্য। এবং শূদ্র যারা এই ওপরে তিনটে স্তরের মানুষের সেবা করতেন, তাদেরকে বলা হচ্ছে শূদ্র। শূদ্ররা অনেক ক্ষেত্রে তারা ছিলেন কি আনটাচেবল, তাদেরকে অচ্যুত ভাবা হতো। এছাড়া আমরা এই সময় 4 পুরুষার্থ মানে 4টে লক্ষ্যের কথা আমরা পেয়ে থাকি। এক হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এটি এক্সামে প্রায়ই এসে থাকে। ঋগ্বৈদিক যুগের ধর্ম এবং দেবদেবীকে নিয়ে আমরা আলোচনা করব। এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ যে দেবতা ছিলেন তিনি হলেন ইন্দ্র। একে পুরন্দরও বলা হয়। ইনি ছিলেন বজ্র ও বৃষ্টির দেবতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা। তারপরে ছিল অগ্নি, আগুনের দেবতা, যজ্ঞের মাধ্যমে তাকে তুষ্ট করা হতো। বরুণ, জলের দেবতা বা নৈতিকতার দেবতা। সোম, সোমরসের দেবতা, পবিত্র পানীয়ের দেবতা ধরা হয়। সূর্য, আলোক বা জ্ঞানের প্রতীক, এবং বায়ু, শক্তির প্রতীক। এই সময় আমরা দেখেছি যে দেবতাদের তুষ্ট করার জন্য আগুনে আহুতি দেওয়া হতো, যেটাকে যজ্ঞ করা বলে। ওই আগুন মাঝখানে কাঠ রেখে আগুন জ্বালিয়ে যেটা করে সেটাকে যজ্ঞের আহুতি বলা হয়। এরপর আসছে পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগের সময়কাল 1000 থেকে 600 BCE। এটি হবে 600 BCE। পরবর্তী বৈদিক যুগের বৈশিষ্ট্য। রাজনীতি কেমন ছিল না, সে সময় রাজতন্ত্রের শক্তি বৃদ্ধি পায়, রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। রাজা সম্রাট, একরাট, বিরাট প্রভৃতি উপাধি ধারণ করে। সমাজে বর্ণভেদ জন্মসূত্রে চলে আসে, আগে কিন্তু ছিল না, এখন জন্মসূত্রে বর্ণভেদ চলে আসে। নারীদের ক্ষমতা ধীরে ধীরে কমে যায়, পর্দা প্রথা শুরু হয়, সতীদাহের উল্লেখ আছে। ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব বাড়তে থাকে। অর্থনৈতিক কেমন ছিল? কৃষি প্রধান মানে অর্থনীতি ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য দেখতে পাই, এবং নিষ্ক ছাড়াও শতমন বলে একটি মুদ্রা সেখানে প্রচলন হয়। এছাড়া লোহার ব্যবহার শুরু হয়। উপনিষদ, অরণ্যক এবং ব্রাহ্মণ এই 3টে সাহিত্যের আমরা উল্লেখ পেয়ে থাকি পরবর্তী বৈদিক যুগে। উপনিষদ 108টি দর্শন চিন্তা সেখানে ছিল। অরণ্যক যেটি দর্শন চিন্তা, উপনিষদ দর্শন চিন্তা মানে আমরা জানি যে লজিক বলে থাকি ইংলিশে, সেই লজিকে মানে দর্শনের কথা বলা হয় উপনিষদে। 108টি উপনিষদের পরিচয় পাই। বনে রচিত হয়েছিল বলে এটাকে অরণ্যক বলা হয়, তত্ত্বজ্ঞানের পরিচয় দেয়। ব্রাহ্মণ্য গ্রন্থ যজ্ঞের কথা বলে। মহাভারত বিশ্বের দীর্ঘতম মহাকাব্য, এবং রামায়ণ যেটি বাল্মীকি রচনা করেন। এখন আমরা MCQ দেখব, এক্সাম রিলেটেড। যেমন বেদের সংখ্যা ছিল কটি? আমরা জানি বেদের সংখ্যা ছিল 4টি, ঋক, সাম, যজুঃ, অথর্ব। সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি? ঋগ্বেদ। ঋগ্বেদে কতটি স্তোত্র আছে? 1028টি। কটি মণ্ডল আছে? 10টি। বৈদিক যুগে সম্পদের মাপকাঠি কি ছিল? গোধন, তাই তো, গরু। ঋগ্বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতাকে ইন্দ্র, যাকে পুরন্দর বলা হচ্ছে। এখন একবার আমরা জাস্ট কুইক রিভিশন দিয়ে নেব মনে রাখার জন্য। 4টি বেদ, পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 600 BCE, সম্পদ গরু যেটাকে গোধন বলে, বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। উপনিষদ 108টি, দর্শন শাস্ত্র যেটি বলা হয়। ঋগ্বৈদিক যুগ 1500 থেকে 1000 BCE মানে খ্রিস্টপূর্বাব্দ। প্রধান দেবতা ইন্দ্র, বৃষ্টি এবং যুদ্ধের দেবতা। প্রাচীনতম বেদ ঋগ্বেদ। আশ্রম
ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এবং যজ্ঞ হচ্ছে কি দেবতাকে তুষ্ট করার একটি প্রথা, যেটাকে আমরা যজ্ঞ বলছি। এখন একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হরপ্পা তো ছিল নগর, উন্নত পরিকল্পিত নগর সভ্যতার পর এই বৈদিক গ্রামীণ সভ্যতা গড়ে ওঠার কারণ কি হতে পারে? এটি হচ্ছে একটি কোশ্চেন, যে হঠাৎ করে নগর হলো, নগর সভ্যতা, এবং হরপ্পা ধ্বংস হলো, তারপরে আর নগর সভ্যতা কেন গড়ে উঠলো না, তারপরে গ্রামীণ সভ্যতা কেন গড়ে উঠলো? তার একটি কারণ আর্যদের আগমন ও জীবনধারা। আর্যরা আসে এবং তারা সপ্তসিন্ধু এলাকায় বসতি স্থাপন করে, এবং তারপরে তারা শুরু করে পশুপালন, কৃষিকাজ। আমরা যদি দেখি তাহলে এই কৃষিকাজ কিন্তু একটি গ্রাম ভিত্তিক কাজ, মানে কৃষিকাজ রিলেটেড কোথায় হয় না, গ্রামেই হয়ে থাকে, শহরে কৃষিকাজ হয় না। তাই আমরা বলতে পারি যে তারা শহরে না থেকে গ্রামে থাকাটাই বেশি পছন্দ করতে থাকে, স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং তাই বৈদিক সমাজের গুরুত্ব বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশ। ধীরে ধীরে তারা কৃষিকাজকেই জীবিকা হিসাবে বেছে নেয়। কৃষির জন্য দরকার ছিল উর্বর জমি, নদীর কাছাকাছি বসতি, ছোট গ্রামভিত্তিক সমাজ, ফলে গ্রামীণ সভ্যতা গড়ে ওঠে। বাণিজ্যের তুলনায় কৃষির গুরুত্ব বৃদ্ধি। হরপ্পা সভ্যতায় দূরবর্তী বাণিজ্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বৈদিক যুগে প্রধান গুরুত্ব পায় কৃষি, গবাদি পশু, গ্রামীণ উৎপাদন। তাই নগর জীবনের পরিবর্তে গ্রামীণ জীবন বেশি বিকশিত হয়। তাহলে এই ছিল আমাদের আজকে বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে একটি ছোট্ট ক্লাস।